প্রিয় দর্শক, শুভ দুপুর। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। একটি বাংলাদেশ, তাকে নিয়ে আমাদের স্বপ্নের শেষ নেই। শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, অর্থনীতি সব দিক দিয়ে এগিয়ে যাবে আমাদের দেশ, এটি আমাদের সবচেয়ে বড় চাওয়া। আর এই সকল ক্ষেত্রে যে মানুষেরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অবদান রেখেছেন, তাদেরকেও আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আজ কিংবদন্তি চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মশতবার্ষিকীর এই বিশেষ দিনে, বিশেষ ক্ষণে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তাকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আজ শিল্পীকে নিয়ে কথা হবে আমাদের তারকা কথনের আয়োজনে, এবং এমন একজন মানুষকে আমরা সঙ্গে পেয়েছি যিনি শিল্পী এস.এম. সুলতানকে ভীষণ কাছে থেকে দেখেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন। শুভেচ্ছা, শুভ দুপুর। স্বাগতম আপনাকে। আজকে একটি বিশেষ দিনে একজন বিশেষ মানুষকে কেন্দ্র করে আমরা আসলে কথা বলবো। আপনাকে পেয়েছি আমরা ভীষণ আনন্দিত। শুরুতে আসলে এটা দিয়ে শুরু করতে চাই যে আপনার সঙ্গে এস.এম. সুলতানের কিভাবে সম্পর্ক, কিভাবে দেখেছেন আপনি তাকে? 1976 সালের 5 সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পী এস.এম. সুলতানের একটা একক প্রদর্শনীর আয়োজন করেছিল, এবং শিল্পী এস.এম. সুলতানকে তখন আমরা চিনতাম না, হয়তো 2-4 জন মানুষ চিনতেন, একদম আননোন এস.এম. সুলতান। কিন্তু বিচিত্রা একটা লেখা ছাপা হয়েছিল অধ্যাপক মুনতাসির মামুন স্যারের, যে জীবন যার, প্রায় 6 পৃষ্ঠার একটা লেখা। ওই লেখার মধ্যে এই 5 সেপ্টেম্বরের ঠিক আগে, প্রায় সপ্তাহ 3 আগে, আগস্ট মাসে, সেখানে এস.এম. সুলতানের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কয়েকটা ছবি, তার পেন্টিংয়ের ছবি, সেগুলি ছিল। এবং তিনি যে বহিমিয়ান, তার জীবন যে অন্যরকম, এবং ভারত উপমহাদেশের সমস্ত জায়গায় যে তিনি চষে বেরিয়েছেন, ইউরোপ গিয়েছেন, আমেরিকা গিয়েছেন, সেগুলার খুব সংক্ষিপ্ত বিবরণ, কিন্তু অত্যন্ত মানে সেন্সেশনাল, মানে গল্পগুলা যেগুলো মানুষের জীবনে ঘটা সম্ভব না, স্বাভাবিক মানুষের জীবনে। সেগুলি পড়ে আমরা যারা ইয়াং ছিলাম তখন পরে বিস্মিত, বিমোহিত। তো এস.এম. সুলতান ছবি যখন আঁকতেন শিল্পকলায়, সেই একাডেমির ভিতরে সিঁড়ির মধ্যে শুয়ে থাকতেন, বসে থাকতেন, তখন ছবি আঁকতে দেখতে গিয়েছে, কিন্তু তার সাথে যোগাযোগ করা, কথা বলার সাহস পাই নাই। দেখি যে বড় বড় বাঁশি, তারপরে বিড়াল, এবং থালার মধ্যে ভাত খাচ্ছেন ওই শিল্পকলার ফ্লোরের মধ্যে বসে, আর বিড়ালকেও খাওয়াচ্ছেন। এইরকম দৃশ্য দূর থেকে দেখেছি। তারপরে যেদিন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, সব গেস্টরা চলে আসছে 5 সেপ্টেম্বর 76-এ শিল্পকলার সেই গোল গ্যালারিটা। এস.এম. সুলতান তখন নেই। প্রফেসর আবুল ফজল সাহেব এবং কাজী আনোয়ার হক সাহেব এসছেন, তারা অতিথি, একজন সভাপতি, একজন প্রধান অতিথি। এস.এম. সুলতান বাইরে গিয়েছেন, নড়াইল থেকে কয়েকজন এসছেন, তার পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে না, কারণ তখন সামরিক শাসন। এবং আবুল ফজল সাহেব এবং কাজী আনোয়ার হক সাহেব তখন উপদেষ্টা, তো উনি তাদের ছাড়িয়ে আনতে গিয়েছিলেন। তো উনি আসলেন, আবুল ফজল সাহেব একটু বিরক্ত হয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান হলো, এত সুন্দর বক্তব্য দিলেন এস.এম. সুলতান, আমরা তো অবাক। তার ছবির মতো তার কথা, দর্শন, এগুলি আমরা সেদিন এবং ছবি যা দেখলাম সেদিন যখন ঢুকলাম, সেই ছবিগুলি দেখে তো আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকটা ছবির মধ্যে দেখি যে বাতাস, পানি, মানে নদীর পানি এসে লাগছে, গাছের পাতা এসে মনে হয় যে শরীরের মধ্যে লাগছে। আর তারপরে শো শো আওয়াজ, চর দখল ছবি, আরও এরকম অনেকগুলি ছবি ছিল। সেগুলি মানে বাংলাদেশের যে গ্রামের মানুষদের যে হাতে তৈরি ঢাল, তলোয়ার, এই যে একজন আরেকজনকে যে প্রতিহত করার, আক্রমণ করার, সেগুলির আওয়াজ হচ্ছে। এইরকম একটা অনুভূতি তৈরি হলো। আরেকটা জিনিস ছিল যে আমরা একটা বিশেষ ঘ্রাণ পাচ্ছিলাম ওর মধ্যে, ফ্লেভার, যেটা এস.এম. সুলতান ভাই যে তামাক সেবন করতেন। আমরা সব কিছু মিলে আমরা একেবারে টালমাটাল অবস্থা, যে এই দৃশ্য, এই আবহ এবং এইরকম অর্কেস্ট্রেশন ছবির মধ্যে আমরা কোনোদিন দেখি নাই, বাংলাদেশের মানুষ দেখে নাই। এই প্রথম দেখলাম, কিন্তু তার সাথে পরিচয় হয়নি তখনও। পরের বছর তার সাথে আমার পরিচয় হলো 77 সালে এই শিল্পকলা একাডেমিতে। আচ্ছা। তো ওই দিন আমি দেখে দৌড়ে তার কাছে গেলাম, পা ছুতে গেলাম, উনি দিলেন না, এবং অত্যন্ত বিনয়ী। শরীরটা এরকম ছিল, 6 ফিটের মতো এরকম, শীর্ণকায়, এবং একদম মাথা নিচু করে জাপানিদের মতো, কুন্ডিশ্বরের মতো, যে কাউকে আপনি বলতেন। আমি তার ব্যবহারে আরও বিস্মিত। আমি অনুরোধ করলাম যে আপনার ছবি তুলতে পারি, এখানে তো কোনো জায়গা দেখছি না। আর আমার ভয় ছিল যে আমার তো বয়স কম,
শিল্পকলায় তার সাথে ঘুরঘুর করলে কেউ যদি আমাকে বের করে দেয় বা বাধা দিয়ে দেয়, আমি তাকে অফার করলাম যে আমরা রমনা পার্কে যেতে পারি, ছবি একদম রাজি। হাঁটতে হাঁটতে আমরা রমনা পার্ক চলে গেলাম, গিয়ে লেকের পাড়ে আমরা বসলাম। সেই ছবি আমার কাছে আছে, এইসব ছবি আমি তুলেছি, আমি একটু দেখাতে চাই সেই প্রথম দিককার ছবিটা। সেইটা 1977 সালের আমার জানা মতে সম্ভবত 11ই অক্টোবর। তারপর থেকে তো আপনি তার সঙ্গে বিভিন্ন জায়গায় গেছেন, তার গ্রামের বাড়িতে সময় কাটিয়েছেন। এই যে আরেকটা ছবিটা দেখিয়ে নেই, এই যে আমার তোলা প্রথম দিনের ছবি আর কি, রমনা পার্কে। উনি কিন্তু কালো আলখেল্লা ছিল না তখন, এই একটা খদ্দরের পাঞ্জাবি ছিল পরা, লম্বা, তাও এই মানে কালো আলখাল্লা যেটাতে আমরা কালো আলখেল্লাটাই তার আসলে সেটা আরো পরে উনি নির্ধারিত, তার আগেও ছিল, আগেও ছিল, কিন্তু ওই দিন ওই পোশাকটা তার হাতে ছিল না। আচ্ছা, সেদিন অনেক কথা বললাম, উনি আমাকে নড়াইলের দাওয়াত দিলেন। আমি তো মহা খুশি যে নড়াইলে তার বাড়িটা কেমন দেখার ইচ্ছা। আগেই জানতাম যে জীব জন্তু এগুলি নিয়ে উনি থাকেন, সাপ, বেজি, বনমোরগ, শিয়াল এবং নানান জাতের, এবং তারাও সহজে পোষ মানত এবং তার সাথে কথা বলতো। পরে তো যখন গেলাম সেই কাহিনীও আমি বলবো আপনাদের। আজকে এই যে শতবার্ষিকীর সময় আমরা বসছি, এই চ্যানেল আর স্টুডিওতে কিন্তু আমি আর আপনি না, এই লক্ষ লক্ষ সুলতান ভক্ত তারা এই অনুষ্ঠান দেখবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। এমন একজন শিল্পীকে আজকে আমরা উদযাপন করছি, যে শিল্পী আমাদের মনের মধ্যে আছে এখনো, এবং উনি কিন্তু হারিয়ে যায় নাই, উধাও হয়ে যায় নাই। কাজে তার জন্ম শতবার্ষিকীতে আমি যারা দর্শক এবং সুলতান ভক্ত তাদেরকে আমি অভিনন্দন জানাই যে আমরা সবাই একসাথে মিলে এস এম সুলতানের জন্ম শতবার্ষিকী পালন করব। নিশ্চয়ই। আপনার কাছে বেশ কিছু বইও রয়েছে, এই বইগুলো আসলে আমাদের নিশ্চয়ই সহযোগিতা করবে এস এম সুলতানকে আরও বেশি জানতে। তবে একটুখানি তার চিত্রকলা নিয়ে যদি জানতে চাই আপনার কাছে, যে একটা অন্য ঘরানা, তিনিও কারো অনুসারী ছিলেন না, কিংবা পরবর্তীতে তেমনভাবে কোনো গোষ্ঠী শিল্পীও তার অনুসারী হয়নি, মানে তিনি এককভাবে যে শিল্পের ধারা তৈরি করেছিলেন সেটা তো একেবারে অনন্য। সেটা নিয়ে একটুখানি শুনতে। তিনি কিন্তু বেশ অল্প বয়সে নড়াইল থেকে, বাড়ি থেকে পালিয়ে কলকাতা গিয়েছিলেন, এবং মাত্র 11 টাকা কত পয়সা সম্বল করে একটা ছাতি আর একটা ঝোলা। মনোহর বিশ্বাস তার বন্ধু ছিলেন, তার সঙ্গে প্রথম তিনি কলকাতায় গেলেন। কলকাতায় গিয়ে তিনি রেকি করলেন যে আর্ট স্কুলটা কোথায়। সেই কিড স্ট্রিটের পাশে, কলকাতা মিউজিয়ামের পাশে এখনো আছে সেই পুরনো বিল্ডিংটা, সেইটা দেখলেন এবং সেই কলকাতার স্কুল, সেই সাইনবোর্ডটা দেখে দীর্ঘশ্বাস ফেললেন, এবং সেদিনই তিনি ঠিক করলেন যে তিনি এখানেই ভর্তি হবেন। কিন্তু তার বাবার অসুস্থতার কারণে তার আবার ফিরে যেতে হলো নড়াইলে। আসলেন কিন্তু তার মন টেকে না। তারপরে আবার তিনি পালালেন, এবং একা যখন পালাচ্ছিলেন লঞ্চঘাটে গেলেন, মাসিমদিয়া গ্রাম, চিত্রা নদীর পাড় দিয়ে যেখান থেকে লঞ্চ ঘাটটা, সেই ঘাটের একজন, ওইখানে একটা ট্রেন যায়, সরি লঞ্চ ঘাট না, ট্রেন, সেই ট্রেনের যিনি টিকিট বিক্রেতা তিনি এস এম সুলতানের বাবার ঘনিষ্ঠ ছিলেন। তিনি দেখে চিনে ফেললেন এবং তিনি বুঝতে পারলেন যে ও পালাচ্ছে। তারপর সে ভাবলো যে ও যখন পালাচ্ছে নিশ্চয়ই ও কোনো ভালো কিছু করবে। আর্টের খাতা তার সাথে, পেন্সিল তার সাথে, ওগুলি দেখলেন, উনি আর বাধা দিলেন না। তো সুলতান কলকাতায় গেলেন, আমরা সেই কাহিনী জানি, ইন্টারনেটও আছে। তিনি কিন্তু প্রথমে গিয়ে উঠলেন কলকাতার যেখানে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, সেই জায়গায় একটা রুবি স্টুডিও নামে একটা দোকান, সাইনবোর্ডের দোকান। ওই দোকানের মালিক তার স্কুল জীবনের একজন শিক্ষক, তার বাড়িতে গিয়ে উনি উঠলেন এবং ওই দোকানেই উনি থাকতেন, সাইনবোর্ড আঁকতেন। সাইনবোর্ড আঁকার সময় দেখেন যে মানুষের সাথে এইসব রত্নের সাথে রত্নের কানেকশন কিভাবে হয়। সাইনবোর্ড আঁকার সময় কলকাতার খুব বিখ্যাত মানুষদের সাথে তার পরিচয় হলো, এবং আমি নাম ভুলে গেছি, একজন যাত্রাভিনেতা যার যাত্রা ওই তৎকালীন সময়ে 3 দিন 4 দিন পর্যন্ত, মানে রাতের পর রাত হতো। তিনি আসলেন, আসার পরে তাকে লেনিনের একটা ছবি দিলেন এস এম সুলতানকে। এই গল্প এস এম সুলতানের কাছে শোনা, এগুলি কোনো বইতে নাই। লেনিনের ছবি দিলেন, বললেন যে এই লেনিনের ছবি থাকবে, পাশে এরকম আমার ছবি, হাত উঁচা করে এরকম যাত্রার বেশে, মানে গলাটা লেনিনের, গলাটা ওনার, আর ওই পোশাক টোশাক এইরকম, এবং ব্যাকগ্রাউন্ড এরকম বিপ্লবের ছবি, একটা পোস্টারের ছবি। তো এস এম সুলতান টিনের মধ্যে আঁকলেন, বললেন যে 4 দিন লাগবে আঁকতে। তো উনি চলে গেলেন, এই ছবিটা 2 দিনের মধ্যে আঁকলেন
এবং 4 দিন পরেই উনি আসলেন। 2 দিনের পরে আঁকার পরে রুবি স্টুডিওর সামনে রাস্তার পাশে ওই সাইনবোর্ডটা রাখা, কারণ এত বড় ওটা দোকানের মধ্যে জায়গা হয় না, এত বড় সাইনবোর্ড ছিল। কারণ যাত্রার পোশাকের একটা দোকান ছিল ওই ভদ্রলোকের, ওই আর্টিস্টের, সেই দোকানের সাইনবোর্ডটা আঁকানোর জন্য। যেই যায় সেই দেখে যে এত সুন্দর একটা পোস্টার, এত রিয়েলিস্টিক পোস্টার, এস এম সুলতানের আঁকা, কিশোর, তিনি যুবক আর কি। সাইনবোর্ডটা যেদিন নিতে আসবেন 4 দিন পরে, সেই যাত্রা শিল্পী, সেই ভদ্রলোক সঙ্গে আরেকজন বৃদ্ধ আসলেন এবং ছোটোখাটো একটা মানুষ, সাথে তার একটা সরোদ যন্ত্র। সরোদ যন্ত্রটা একটু পুরনো, ওইটা নিয়ে এসে তিনি ওই যাত্রা শিল্পীর কাছে শুনেছেন যে সে খুব ভালো আর্ট করতে পারে, কারণ অনেক মানুষ ওই সাইনবোর্ড দেখে গিয়ে ওই যাত্রা শিল্পীর মালিককে বলেছেন। তখন এস এম সুলতানকে বললেন যে এরকম ফোক নকশা, এবং ব্রাহ্মণবাড়িয়ার অ্যাকসেন্টে উনি কথা বললেন। তো সুলতান তাকে বসিয়ে সেই ছবি নিজে রং তুলে নিয়ে আঁকলেন, মাছ, ফুল, লতা পাতা দিয়ে, এবং সেই বৃদ্ধ বিস্মিত। এটা 1940 সাল, প্রায় শেষের দিকে। তিনি ছিলেন উস্তাদ বাবা আলাউদ্দিন খাঁ। আচ্ছা, তার ওই সরোদ যন্ত্র, উনি মাইহারে থাকতেন, উনি তখন কলকাতায় এসেছিলেন। তো এই ঘটনা বলি আমি এই পর্ব শেষ করছি। আপনার যে প্রশ্ন ছিল, হ্যাঁ, যে আলাদা ধারা তৈরি করার জায়গাটা, সেটা নিয়ে একটু। উনি কিন্তু তারপরে 41 সালে নড়াইল জমিদারদের পৃষ্ঠপোষকতায় কলকাতার স্কুলে পরীক্ষা দিলেন এবং পরীক্ষায় ফার্স্ট হলেন, ভর্তি পরীক্ষায়, কিন্তু তাকে নেওয়া যাচ্ছিল না এই কারণে যে নিয়ম ছিল যে উনি এন্ট্রান্স পাস না, অর্থাৎ ম্যাট্রিক পাস না। তখন খুব বিখ্যাত শিল্প সমালোচক শহীদ সরওয়ার্দীর আপন ভাই শাহেদ সরওয়ার্দী, তিনি কিন্তু ওই একাডেমিক বডির মেম্বার ছিলেন। তিনি তার কাছে যখন এস এম সুলতান গেলেন, জমিদার পাঠালো নড়াইলের, তখন তিনি দেখলেন যে একটা পূর্ব বাংলা থেকে এসেছি মুসলমান ছেলে। তিনি এস এম সুলতানকে ভর্তি করার জন্য জাদরেল প্রিন্সিপাল বিখ্যাত শিল্পী মুকুল চন্দ্র দে তাকে রাজি করালেন। তো এস এম সুলতান ভর্তি হলেন। আমরা তো তার কাহিনী জানি। 3 বছর পড়ার পরে তিনি সেই কলকাতা স্কুল থেকে পালিয়ে গেলেন। কলকাতা থেকে তিনি সারা ভারতবর্ষ ঘুরলেন। আপনার প্রশ্ন যেটা ছিল, যে আমিও সেটা বলতে চাই যে কলোনিয়াল পিরিয়ডের, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের যে আপনার পাঠ্যসূচি, সেখানে কিন্তু উনি 3 বছর একটা দমবন্ধ পরিস্থিতিতে ছিলেন। তিনি তখন দেখলেন যে তার ডেস্টিনেশন তো এখানে না, তিনি কলোনিয়াল সেই পাঠ্যসূচির বাইরে চলে গেলেন এবং সেই ধরনের ছবি তিনি আঁকলেন। প্রথম প্রদর্শনী করলেন 46 সালে সিমলায়, 47-এর আগে। কপুরতালার মহারাজা সেই প্রদর্শনী উদ্বোধন করেছিলেন, যিনি খুবই বিখ্যাত একজন মহারাজা ভারতবর্ষের। তখন তিনি অনেক ছবি কিনেছিলেন। আমি সেটাই বলতে চাই যে এই জায়গায় তাদের কালেকশনে কিন্তু এস এম সুলতানের ছবি আছে, একটা ছবিও আমরা আজ পর্যন্ত দেখি নাই। সেই জন্য এস এম সুলতানের জীবনীকার যারা জীবনী লিখবেন, গবেষণা করবেন, সুলতান ভাই যেসব জায়গায় প্রদর্শনী করেছেন, থেকেছেন, বিশেষ করে কাশ্মীর এবং ভারতবর্ষের অন্যান্য জায়গা, আগ্রা, এইসব জায়গায় যাওয়া দরকার। তাহলে আমরা একটা পরিপূর্ণ এস এম সুলতানকে পাবো। আর ছবির ব্যাপারে বলছি যে বাংলাদেশের জ্ঞান, এই ভারত উপমহাদেশের কোনো শিল্পীর সঙ্গে এস এম সুলতানের কিন্তু ছবির কোনো মিল নেই। আপনি দেখেন, একটা ছবি দেখাই, এই ছবিটা আমি যে শিল্পকলা একাডেমির প্রদর্শনীর কথা বলছি, 1976 সালে এই ছবিটা ছিল। এইটা এই চরদখল ছবি, এই শিরোনামে তিনি 6টা ছবি এঁকেছেন। এইটাই হলো প্রথম ছবি। কিন্তু দুর্ভাগ্য যে 1978 সাল বা 79 সালের দিকে এই ছবিটা উই পোকায় খেয়ে নষ্ট হয়ে গিয়েছিল। এই ছবিটা আর বিক্রি হয় নাই শিল্পকলা একাডেমিতে। অনেক ছবি বিক্রি হয়েছিল, এইটা বিক্রি হয় নাই। আপনি এই ছবি দেখলেই বুঝবেন যে একটা ছবির মধ্যে এত ফিগার। কিন্তু দেখেন তো, উনি এই কৃষকরা কাকে আক্রমণ করতে যাচ্ছে ওনার ছবিতে নাই। এরপরে যে 5টা ছবি উনি আঁকলো এই চর দখল সিরিজের, সেই ছবি তো তার অপোনেন্ট নাই, কিন্তু শুধু কৃষকদের আছে। এবং এই ছবির চোখ দেখলেই বোঝা যায় যে এই ছবি এস এম সুলতানের আঁকা। এই যে পেশি কৃষক, এখন আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমাদের কৃষকরা অত্যন্ত কৃষকায়, উনি নিজেও একদম শুকনা এরকম, কিন্তু উনি কৃষকদের যে ইনার স্ট্রেঞ্জ, ভেতরের যে শক্তি, এবং কৃষকরা আসলে কীরকম, কারণ এত শক্তি না হলে তারা এইরকম চর দখল করতে কিভাবে যায়। এখানে কিন্তু শ্রেণী সংগ্রামের কথা বলা আছে, সংগ্রামের কথা, এবং দেখিয়েছেন যে এই কৃষকরা কিন্তু অভ্যুত্থান ঘটাবে। ওনার ছবির মানুষেরা, ওনার ছবির কৃষকেরা অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু তারপরে আরও ছবি দেখবেন আপনি, এই যে আপনি দেখেন যে একটা ক্যানভাসের মধ্যে
কতগুলো ফিগার, এই যে বাংলাদেশ, এই যে আবহমান অদ্ভুত। সমবায় ভিত্তিক কৃষি সভ্যতা ওনার ছবির মধ্যে আছে। উনি কিন্তু যখন শুরু করেছিলেন তখন তো সমবায় ভিত্তিক ছিল না। সেই 1000 বছর আগের যে নারী পুরুষ একসাথে একটা মাঠে কাজ করছে, এবং ওনার প্রায় ছবি দেখলে আমি দেখছি পেন্টিং যে বার্ডস আই ভিউর মতো মনে হয় যে এস এম সুলতান উপরে গিয়ে উপর থেকে ওই শিল্পী ছবি এঁকেছেন দেখে। তারপরে এই ছবিটা দেখেন, শিল্পকলা একাডেমির একটা বই, তারা খুব ভালো কাজ করেছে শিল্পকলা। এই অ্যালবামটার মধ্যে এই শুরুতেই বৃক্ষরোপণ, এই ছবিটা ফার্স্ট প্ল্যান্টেশন আর কি, প্রথম রোপণ। এই যে এখানে দেখাচ্ছে, অনেকে বলে যে আদম, তারপরে এই যে পরীর মতো দেখেন যে একটা ঘোড়া নিয়ে পানি দিচ্ছে, এটা অসম্পূর্ণ আসে না এখানে, আর এই যে চোখের এই গাছের মধ্যে সম্ভবত পানি ঢেলে দিচ্ছে ওই মানের, এবং এখানে একটা খন্তা, এই যে এত বড় একটা মানুষ, এই বিশাল একটা ফিগার, এবং তার চোখটা দেখেন আপনি, গাছটা এত ছোট, হাইলি ফিলোসফিক্যাল ছবি। এই গাছটা রোপণ করছে পৃথিবীতে প্রথম, হয়তো এরকম আমি ভাবতে পারি, আমি যদিও ক্রিটিক না, ক্রিটিকরা বলবে এই ছবি নিয়ে অনেক বোঝাপড়া হচ্ছে, অনেক লেখালেখি শুরু হয়েছে শতবার্ষিক উপলক্ষে। গাছটা কেন এত ছোট, মানুষটা কেন এরকম, এই দুইটা ফিগারের কাজটা কি, এটা নিয়ে আপনার সময়, ইতিহাস, দর্শন এবং বাংলাদেশের আবহাওয়া, নদ নদী, এগুলো সব নিয়ে পাঠ করে এমন একটা জেনারেশন বের হবে, তারা এইগুলার তত্ত্ব তালাশ তখন আসল জিনিস বের করবে। আমি না, আমি শুধু স্বাভাবিক মানুষের মতো দেখছি, আমি তো এই ব্যাপারে বিশেষজ্ঞ না। তারপরে এই যে আরেকটি ছবি দেখেন আপনি, বাংলাদেশ কেন ভারত উপমহাদেশের কারো শিল্পীর সঙ্গে তার এই রকম ছবির কোনো মিল নাই কিন্তু, এত ফিগার একটা ফ্রেমে। কারণ উনি তো পরে উল্টো পথে হেঁটেছেন। ওই যে কলোনিয়াল পিরিয়ডের যে পাঠ্যক্রম 3 বছর শিখলেন কলকাতা আর্ট স্কুলে, পরে উনি কিন্তু নিজের মতো করেই কিন্তু শিল্প চর্চায় উনি নামলেন, উনি উল্টো গেলেন। এই যে যার জন্য তার ছবির সঙ্গে কারো মিল নাই। সেই জন্য আমি বলি যে শিল্পী এস এম সুলতান এই উপমহাদেশে এমন একজন চিত্রশিল্পী যার ছবির সঙ্গে, যার ছবির বিষয়ের সঙ্গে কারো ছবির সাজুজ্য নাই, কোনো মিল নাই। সেই জন্য উনি একাই শুরু, একাই শেষ, তার মতো কেউ ছিল না, এখন পর্যন্ত কেউ নাই। কি শক্তিশালী দর্শনের জায়গা, এবং বাংলাদেশের যে গ্রাম, প্রকৃতি, মানুষ, সেটাকে তিনি যেভাবে তুলে ধরেছেন, তার জন্য তিনি আমাদের এই শিল্প অঙ্গনে, আমাদের মানুষের মনে সবসময় জেগে থাকবেন শ্রদ্ধার মানুষটি হয়ে। তার জীবনযাপন নিয়ে শুনছিলাম আপনার কাছে, অল্প শুনেছি, আরো একটু শুনতে চাই। অন্যরকম জীবনযাপন করতেন, দেখেন আপনি সেটা দেখেছেন খুব কাছ থেকে। হ্যাঁ, এই যে আজকে শতবার্ষিকী, আমি তো নিজেই আমি শিহরিত যে এস এম সুলতানের শতবার্ষিকী অনুষ্ঠানে আমি নিজে জীবিত থাকবো এবং কথা বলতে পারবো। আপনার সঙ্গে একটা দারুণ ছবিও রয়েছে, সেটা দিয়ে শুরু করি। সেই ছবিটাও আমি দেখাই। এই যে একটা ছবি সুলতান ভাই এবং নড়াইলে, এটা একটা স্টুডিওতে তোলা, একটা স্টুডিওতে গিয়ে ক্যামেরা ঠিক করে দিয়েছে, ওরা ক্লিক করেছে একদম। এই স্টুডিওর নাম শোভা স্টুডিও, আচ্ছা, নড়াইল বাজার বাস স্ট্যান্ডের কাছে। এই যে ছবি, এটা কত সালে তোলা? এটা 1979 সালের ডিসেম্বর মাসের তোলা। বাহ, প্রায় তারপরে 45 দেখেন যে বছর আগের। ওনার হাতে আমিও কিন্তু অঙ্কিত হয়েছি, অর্থাৎ এস এম সুলতান আমাকেও সৃজন করেছেন, আমার স্কাল্পচারও উনি করেছেন। এইরকম দারুণ 8টা ছবি বিভিন্ন সময় এঁকেছেন। এস এম সুলতান কিন্তু কারো ফরমাইশে কোনো পোর্ট্রেট কখনো করতে দেখা যায়নি, তার জীবনে ছিল না এরকম। আমার সাথে তার যে একটা ব্যক্তিত্ব, সখ্যতা, একটা বন্ধুর মতো হয়ে গেছিলাম আমরা, এবং আমি যা বলতাম উনি তাই শুনতো। এইরকম একটা মানুষ যিনি বহেমিয়ান, তাকে এইরকম একটা ক্যামেরার সামনে একদম আত্মসমর্পণের মতো বসিয়ে আমার এখন খুব অবাক লাগে যে কিভাবে সম্ভব ছিল। আমার সঙ্গে তার একটা অন্যরকম, আপনিও তো তাকে আবিষ্কার করার নেশায় ছুটে বেরিয়েছেন তার পেছনে। এবং যেটা দেখাতে চাই যে তার দেখেন বাড়িটা কেমন ছিল। এই যে এখানে উনি এই যে ছবি বের করেছেন, কালো আলখাল্লা পরে কালো দাঁড়িয়ে আলখাল্লা আছেন। পরা, গাছগাছালির মধ্যে, এবং অদ্ভুত একটা জীবনযাপন। তার জীবনের সমস্ত দিক আমার ছবিতে ধরা আছে। এস এম সুলতান আসলে কেমন ছিলেন, তিনি কিভাবে জীবনযাপন করছেন। সে হ্যাঁ, সরোদ বাজাচ্ছেন। এইটা কোত্থেকে আসছে জানেন? ওই ওস্তাদ আলাউদ্দিন খাঁ। পরে যখন উনি এই যে গল্প, আমি এত গল্প বললে সারা দিন বলতে থাকবো। উনি কিন্তু মাইহারে গিয়েছিলেন, যেই ঘটনা কোনো বইয়ের মধ্যে ডকুমেন্টেড নাই, এই গল্প ওনার কাছেই শোনা। মাইহারে গিয়েছিলেন উস্তাদ আলাউদ্দিন খাঁর ওইখানে,
সরোদ বাজনা শিখেছিলেন, সিতার শিখেছিলেন। এটা সরোদ না, এই বাজনাটা হলো সিতার, আচ্ছা এই যন্ত্রটা। এবং ওইখান থেকে উনি পালালেন। কিন্তু আলাউদ্দিন খাঁ সাহেব তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, দেখার পরে এটা সিতার, সিতারও বাজাতে পারতেন কিন্তু ভালো। তার 2টা সিতার ছিল, একটা সরোদ ছিল, সমস্ত বাদ্যযন্ত্র ছিল তার বাঁশি তো ছিলই। তো বোঝেন যে আলাউদ্দিন খাঁ সাহেবের এরকম হাইটের মানুষের সে সান্নিধ্য পেয়েছিলেন। এই যে এস এম সুলতানের এই ছবিটাও পাওয়া যায় না এখন। অনেক ছবি আছে যে ছবি আমরা দেখি না। যেটা আমি বলতে চাই যে এই যে 40 এবং 50-এর দশকে এস এম সুলতান কি আঁকলেন, ক্যানভাসে আঁকলেন না কাগজে আঁকলেন, জল রং আঁকলেন না পেন্সিল স্কেচ নাকি চারকোলে, সেই সব ছবি কিন্তু আমরা দেখি নাই। সেই ছবি কোথায় আছে, কার কাছে আছে আমরা জানি না। এখন এই যে শতবার্ষিকী উপলক্ষে অনেকে উৎসাহিত হয়েছেন, আমি নিজেও হয়েছি, যেগুলো কোথায় পাওয়া যাবে এই ছবিগুলি আমাদের উদ্ধার করা দরকার। এই জায়গাটাই আমরা এই যে আরেকটা ছবি দেখেন, এই যে কুহেলিকাময় এই যে আলো ছায়ার মধ্যে তার বসবাস, এবং এই রহস্য ঘেরাই কিন্তু তার পুরোটা জীবন ছিল। জীবন এভাবেই তিনি পছন্দ করতেন। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আরো কত কি জানার ছিল, এটুকু জেনে যেন জানার তৃষ্ণাটা আরো বেড়ে গেল। তবে যে কথাটি আপনি বলছিলেন যে এস এম সুলতানকে আমাদের আরো জানতে হবে, তাকে আরো অনেক কিছু আবিষ্কার করার বাকি রয়ে গেছে। এই জন্ম শতবর্ষে এটাই আমাদের আসলে একটা প্রত্যাশা যে আমরা সবাই মিলে পূর্ণাঙ্গ এস এম সুলতানের জীবনী রচনা করব এবং তাকে সেলিব্রেট করব। নিশ্চয়ই। আবারও তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পাঠক সমাবেশের পক্ষ থেকে এই বই উপহার আপনার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে শেষ করছি আজকের তারকা কথনের আয়োজন। আবার দেখা হবে।